আজকে আমি কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। সেটা হচ্ছে আমার জীবন দশায় মানে আমি বড় হওয়ার পর গণভোট প্রথম হতে যাচ্ছে বাংলাদেশে। এর আগে যে গণভোট হয়নি তা কিন্তু না। 1977 সালে প্রথম জিয়াউর রহমান সমত গণভোট হয়েছিল। যে তখনকার গণভোটটা একটু ভিন্নধর্মী ছিল, যে আপনারা জিয়াউর রহমানের শাসন চান কিনা, হ্যাঁ না ভোট দেন। তো এই ধরনের ভোট ছিল। আবার 1985 সালে সেম জিনিসটাই আবার এরশাদ সরকারের পরে, যে আপনারা এরশাদ সরকারকে চান কিনা, অলমোস্ট ওই ধরনের। তো এই ধরনের গণভোট বাংলাদেশে কখনো অনুষ্ঠিত হয়নি, এটা প্রথম। সবচেয়ে এই গণভোটের হ্যাঁ পক্ষে বা না পক্ষে আমি কোনো কথা বলবো না। আমি আমি নিজেও খুব ভালো জানি না, তারপরে একটু স্টাডি করে দেখলাম। আমি কিছু কিছু বিষয় আপনাকে শেয়ার করবো, আই থিঙ্ক আপনার ভালো লাগবে। প্রথমত, এখানে প্রায় 84টা ক্লজ আছে, যেটা আমার কাছে সবচেয়ে অকওয়ার্ড লাগছে। যে আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তাহলে একসঙ্গে 84টা বিষয়ে আপনি মত প্রকাশ করলেন এবং আপনি রাজি হলেন। আবার পক্ষান্তরে আপনি যদি না বলেন, তাহলে একসঙ্গে আপনি 84টা বিষয়ে আপনি না বললেন। আসলে ব্যাপারটা কি এরকম কখনো হয় যে আপনি একসঙ্গে 84টা বিষয়ে আপনি একমত হতে পারে না। তার জন্য আমার কাছে এই 84টা ক্লজ একসঙ্গে হেনা ভোট, এটার জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা খটকা লাগার বিষয়। তবুও আমি বিস্তারিত একটু আলোচনা করব। তো গণভোটের যে ব্যাপারগুলা, অনেকগুলো ব্যাপার আছে, তার মধ্যে আমি কয়েকটা ব্যাপার একটু তুলে ধরবো, যেগুলো মানুষের হয়তো ইন্টারেস্টিং বা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। প্রথমত হচ্ছে মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা। এছাড়াও আমাদের অনেকগুলো ভাষাকে রাষ্ট্রীয়, মানে বাংলাদেশে যতগুলো ভাষা এখন বিরাজ করছে, সম্ভবত 36টা কি 38টা ভাষা আছে, সবগুলাকেই হচ্ছে আপনার রাষ্ট্রীয় ভাষা করা হবে। আবার আপনারা একটা জিনিস জানতে পারছেন, যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটা কক্ষ থাকতে হবে। এই উচ্চকক্ষ নিম্নকক্ষ ব্যাপারটা হচ্ছে আমরা খুব বেশি আলোচনায় আসছে। আমি উচ্চকক্ষ নিম্নকক্ষটা আলোচনা করব। দেখেন, উচ্চকক্ষটা হচ্ছে, ধরেন বাংলাদেশের সিট হচ্ছে 300 আসনের ভোট হচ্ছে। 300 আসনের মধ্যে জয়ী দল পেল হচ্ছে 200 আসন। সাপোজ যে কোনো একটা দল 200 আসন করলো, যে 200 আসনে জিতবে সে হচ্ছে নিম্নকক্ষ গঠন করবে। এবার আসেন, তাহলে উচ্চকক্ষ কি গঠন করবে? আমরা তো সাধারণত সংসদের দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বিরোধী দল। ঠিক এইটা বিরোধী দল বলা যাবে না এখানে, এটা হবে ভোটের ভিত্তিতে। এরপরেও দেখেন, এই 200 দলের মধ্যে বাকি দল আরেক 100 দল পাইছে, আরেকটা বিরোধী দল পাইছে 100 দল। এখন উচ্চকক্ষে কারা যাবে? এই যে দুই জায়গা থেকে যারা সবচেয়ে বেশি ভোট পাইছে তারাই কিন্তু উচ্চকক্ষে যাবে। এবং যারা নিম্নকক্ষে থাকবে তারা তো সরকার গঠনই করছে। এবং যদি নিম্নকক্ষের ভোটার সংখ্যা বেশি হয়, ধরেন আসন পাইছে হয়তো 100টা, কিন্তু টোটাল ওভারঅল ভোটার সংখ্যা যদি বেশি পায় থাকে, মানে এই 100 আসনের লোক, তাহলে বেশিরভাগ অগ্রাধিকার হবে, মানে প্রায় 2% অগ্রাধিকার হবে হচ্ছে যারা বেশি ভোট পাইছে। তারা নির্ধারণ করবে যে উচ্চকক্ষে কারা থাকবে, এবং এই নির্বাচনটা তারা করবে। আর নিম্নকক্ষের নির্বাচনটা করবে হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠ, মানে যারা কম সংখ্যক ভোট পেয়েছে তারা করবে। অর্থাৎ সরকারি দল, যদি আপনি একটা রাজনৈতিক দল সরকার গঠনও করে থাকে, কিন্তু মোট ভোটের সংখ্যার তুলনায় তারা যদি কম পেয়ে থাকে, তবে তারা কিন্তু ওই উচ্চকক্ষের সংখ্যাটা তাদের কম হবে। এখন বলা হলো উচ্চকক্ষ নিম্নকক্ষের কাজটা আসলে কি? উচ্চকক্ষ নিম্নকক্ষের দুইটা বড় কাজ হচ্ছে, প্রথমত আইন প্রণয়ন করতে গেলে, যে কোনো আইন প্রণয়ন যখন করতে যাবে, তখন অবশ্যই নিম্নকক্ষের 70% ভোট পাইতে হবে এবং উচ্চকক্ষের মেজরিটি ভোট পাইতে হবে। আমি আরেকবার বলি, ধরেন একটা আইন পাশ করবে, এই আইনের ক্ষেত্রে সরকার দল, যে নিম্নকক্ষকে আমরা সরকার বলছি, সরকারি দলে হয়তো 70% ভোট কাজ করতে হবে সেই আইনের পক্ষে। আবার উচ্চকক্ষের মিনিমাম 50%-এর উপরে ভোট পাইতে হবে, তবেই সেই আইনটা পাশ হবে।
এটা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে আমি অনেকগুলো বিষয় লিখে রাখছি, এটা ধীরে ধীরে ইয়ে করবো। এছাড়াও একটা মজার ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রপতি যখন নির্বাচন করবে, যে এখন যেমন আমাদের দেশে যেটা আইন আছে, সরকার পক্ষ যারা থাকে, প্রধানমন্ত্রী বা যে রাজনৈতিক দল থেকে, তারাই মোটামুটি সিলেক্ট করে যে আপনার রাষ্ট্রপতি কে হবে। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনটা হবে তাদের গোপন ভোটে, মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলে যে গোপন ভোট হবে, এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি অবশ্যই কোনো প্রকার রাজনৈতিক দলের হওয়া যাবে না। রাজনৈতিক দলের হলে আসলে উনি রাষ্ট্রপতি নির্বাচন বা মনোনীত হতে পারবে না। অতএব নিরপেক্ষ একজনকে আপনার রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ওই যে 300 আসনের যে এমপি আছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলেই কিন্তু মূলত আপনার রাষ্ট্রপতি নির্বাচন করে। রাষ্ট্রপতির ক্ষমতার কিছু এদিক সেদিক করা হয়েছে, যেমন ধরেন কিছু সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিতে পারবে, কারো অনুমতি প্রয়োজন হবে না। আবার আইনের ক্ষেত্রে কিছুটা কম করছে, যেমন ধরেন আপনি রাষ্ট্রপতি, আগে আমরা শুনতাম যে একজন অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিছে, রাষ্ট্রপতি এখন থেকে আর এই ক্ষমা করতে পারবে না। হ্যাঁ, রাষ্ট্রপতি এই ক্ষমার জন্য সুপারিশ করতে পারবে, তবে আপনার যেই পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার যদি সেই অপরাধীকে ক্ষমা করে তবেই কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে। এটা একটা ভালো জিনিস হয়েছে। এছাড়াও আইন প্রণয়নের ক্ষেত্রে যখনই দেশে কোনো বড় আইন প্রণয়ন করতে যাবে, যেটা বৃহত্তর স্বার্থ বলি আমরা, সেই সময় অবশ্যই গণভোটের প্রয়োজন হবে। যেমন ধরেন গণভোটের বলতে আমরা বড় ধরনের আইন বলতে বুঝতে পারি যে কোনো সরকার, আমাদের বিগত সরকার যখন চলে যা, বা বিগত সরকারের যেটা আমরা লক্ষ্যমাত্রা বলি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা গ্যাঞ্জাম ছিল, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইলেকশনটা হবে কিনা। এই ক্ষেত্রে যেটা হবে, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যে তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা, এটার জন্য গণভোট হতে হবে। গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না। এরকম বড় বড় আইন পাশের জন্য আবার গণভোটের কি বলে আপনার দরকার হবে। তো মোটামুটি আমি আলোচনা করলাম। এছাড়া আপনারা তো আরো অনেক সহজ ব্যাপারগুলো জানেন, যেটা সবচেয়ে আলোচিত, সেটা 10 বছর একজন প্রধানমন্ত্রী 10 বছরের থাকতে পারবে না। অর্থাৎ যে কোনো টাইমে, ধরেন টানা 10 বছর হোক অথবা থেমে থেমে 10 বছর পরে হলো, যে কোনো একজন লোক সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এরপরে আরেকটা আছে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে একই লোক, মানে রাজনৈতিক দলীয় প্রধান কখনো সরকার প্রধান হতে পারবে না। এটা দলীয় প্রধান অনেকজন থাকতে হবে, সরকার প্রধান আরেকজন হবে। এই ধরনের আরো অনেকগুলা ইন্টারেস্টিং আছে। টোটাল আপনারা যারা জুলাই সনদটা পড়লেই আপনারা বুঝতে পারবেন এই বিষয়গুলো। আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনি এখানে ভোট দিলে নারী প্রতিনিধি সংসদে বাড়বে, এবং এটার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, প্রতি বছর মাত্র 5% হারে নারী প্রতিনিধি বেড়ে সর্বমোট 300 আসনের মধ্যে 100 আসন নারী প্রতিনিধি হতে হবে। এছাড়াও আপনি হ্যাঁ ভোট দিলে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করা হবে। এরকম অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে। তবে আমার কাছে যেটা মনে হয়, দেখেন, আইন করে বাংলাদেশের মানুষ কখনো যেটা করছে, যে এখানে অনেক জিনিস আছে, মানে আমি পার্সোনালি যদি বলি একজন নিরপেক্ষ লোক হিসাবে, যে এখানে অনেক জিনিস আছে যেগুলো আসলে অনেক ভালো, যেগুলোর বিষয়ে আপনারা বেশিরভাগ লোকই এটাকে হ্যাঁ বলার চেষ্টা করি, কিন্তু এমনও কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে এই জুলাই সনদের মধ্যে এগুলো হয়তো না আসলেও পারতো। এই ব্যাপারগুলো অন্যভাবে, যেমন আমি ফরিদপুর কুমিল্লা বিভাগের বলি, আপনি এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। ফরিদপুর কুমিল্লা, আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষের এটা নিয়ে মাথা ব্যথা নেই ফরিদপুর কুমিল্লা বিভাগ হবে কিনা। তার মানে এই শুধুমাত্র ফরিদপুর বা কুমিল্লার লোকজনের এটা নিয়ে মাথা ঘামে, তারা হ্যাঁ চায়। তো বাকি বিভাগের লোকজন এটা নিয়ে হ্যাঁ না নিয়ে মানে সম্মতি খুব কম থাকে। তো এই ব্যাপারগুলা আসলে জুলাই সনদে না আসতে পারতো। টোটাল 166টা। এখন প্রথম হচ্ছে যে এই জুলাই সনদ, বা আমরা যেটাকে বলছি এই গণভোটের নীতি নির্ধারণ হয়েছে কিভাবে। আমরা যদি একটু রিভিউ করি, আমরা শুনেছি যে আপনার সংস্করণ কমিশন করা হয়েছে। কমিশন করা হয়েছিল একটা 6 সদস্য বিশিষ্ট। তারা একটা রিপোর্ট জমা দিয়েছে, টোটাল 166টা সংস্কারের কথা বলছে। এর মধ্যে আবার যত রাজনৈতিক দল আছে তাদের মতামত নিয়ে 84টাকে আসলে একমত করা হয়েছে। এই 84টা অন্তর্ভুক্ত করা হয়েছে জুলাই সনদ বা আমরা গণভোটের হ্যাঁ পক্ষে। তো আমার যতটুকু ধারণা আমি যতটুকু বুঝেছি এটা পড়ে আমি অতটুকুই বলার চেষ্টা করছি। এখানে হয়তো অনেক ভুল তথ্যও দিয়ে দিতে পারি।
আমি আমার যতটুকু আমার জ্ঞানে যতটুকু আসছে আমি ততটুকু বলার চেষ্টা করি। তো এখন আপনি নির্ধারণ করবেন আপনি হ্যাঁ না ভোট কোথায় ভোট দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।